আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎমায়ের অপবাদ গল্পের 6 নাম্বার পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। আমাদের পেজের নাম রেদওয়ান অলওয়েজ অন ফায়ার, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ডাইনিং টেবিলের চারপাশে তখন থমথমে নীরবতা। রহিমা খালা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার হাত কাঁপছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। রাকিব ধীরে ধীরে আবার বলল, ব্যাগটা আনেন এখনই। রহিমা খালা তোতলাতে লাগলো, আমি কিছু করি নাই বাবা। মাহবুব রহমান এবার কঠিন গলায় বললেন, যদি কিছু না করে থাকো তাহলে ভয় কিসের? আমিনা বেগমও শান্ত স্বরে বললেন, রহিমা ব্যাগটা এনে দেখাও, বিষয়টা শেষ হোক। রহিমা খালা আর কিছু না বলে ধীরে ধীরে রান্নাঘরের দিকে চলে গেল। পুরো ঘরে চাপা উত্তেজনা। রনির বুকের ভেতরটা এখনো ধরফর করছে। রনি নিচের দিকে তাকিয়ে শক্ত করে নিজের হাত চেপে ধরল। রাকিব সেটা খেয়াল করেছে। সে ধীরে রনির পাশে এসে দাঁড়িয়ে খুব আস্তে করে বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি থাকতে কেউ তোকে অপমান করতে পারবে না। রনি মুখ তুলে তাকালো, কিন্তু কিছু বলল না, শুধু চোখ দুটো অদ্ভুতভাবে ভিজে উঠল। কয়েক মিনিট পর রহিমা খালা ফিরে এলো, হাতে তার পুরনো বাদামি ব্যাগ। সে ব্যাগটা শক্ত করে ধরে আছে, যেন কেউ ছিনিয়ে নেবে। মাহবুব রহমান বললেন, খোলো। রহিমা খালা কাপা গলায় বলল, আপনারা আমারে বিশ্বাস করেন না? এত বছর এই বাসায় কাম করলাম। রাকিব বিরক্ত হয়ে বলল, নাটক না করে ব্যাগটা খুলেন। অবশেষে রহিমা খালা ধীরে ধীরে চেন খুলল। ভেতরে কাপড়, একটা পানির বোতল, আর কিছু বাজারের জিনিস। সবাই কয়েক সেকেন্ড চুপ। রহিমা খালা যেন একটু সাহস ফিরে পেল। সে সাথে সাথে বলল, দেখেছেন, কিছু পেয়েছেন? এখন আমারে মিথ্যা অপবাদ দিতেছেন। আফরিন ভ্রুকুচকে বলল, কিন্তু আমি তো দেখেছিলাম। রহিমা খালা দ্রুত বলে উঠল, তুমি ভুল দেখেছ। পরিস্থিতি আবার ঘুরে যেতে লাগলো। রনির বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। তার মনে হচ্ছিল হয়তো এবারও শেষ পর্যন্ত দোষটা তার ঘাড়েই পড়বে। ঠিক তখনই রাকিব হঠাৎ বলল, এক মিনিট, এই পাশের ছোট চেনটা খুলেন তো। রহিমা খালা মুহূর্তে থেমে গেল। তার চোখে স্পষ্ট ভয় ফুটে উঠল। রাকিবের চোখ শুরু হয়ে এলো, কি হলো, খুলতে সমস্যা কোথায়? রহিমা খালা এবার সত্যি ঘাবড়ে গেল। ওখানে কিছু নেই। মাহবুব রহমান গর্জে উঠলেন, তোমাকে খুলতে বলা হয়েছে, খোলো। কাঁপতে কাঁপতে রহিমা খালা ছোট চেইনটা খুলল। আর পরের মুহূর্তেই সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে মোটা টাকার বান্ডিল। আমিনা বেগম হতবাক হয়ে বললেন, এই তো। মাহবুব রহমান দ্রুত টাকা গুনে দেখলেন, পুরো 50,000 টাকা। ঘরের বাতাস যেন এক মুহূর্তে জমে গেল। আফরিন অবাক হয়ে বলল, সত্যি খালা টাকা নিয়েছিল? রহিমা খালা হঠাৎ কাঁদতে শুরু করলো, ভুল হয়েছে ভাই, আমার ছেলের খুব অসুখ, টাকার দরকার আছিল। আমি ভাবছিলাম পরে আবার রেখে দিমু। মাহবুব রহমানের মুখ শক্ত হয়ে গেল। তিনি রেগে বললেন, তাই বলে চুরি করে? রহিমা খালা কান্না করতে করতে বলল, লোভে না ভাই, বাধ্য হইয়া। কিন্তু রাকিবের চোখে তখনও রাগ। সে ঠান্ডা গলায় বলল, টাকা নেওয়ার চেয়েও বড় অপরাধ কি জানেন? নিজের দোষ লুকানোর জন্য নির্দোষ মানুষের দিকে আঙ্গুল তোলা। কথাটা শুনে রহিমা খালা মাথা নিচু করে ফেলল। রনির বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল, কারণ এই দৃশ্যটা তার কাছে নতুন না। সব সময় কেউ না কেউ নিজের দোষ লুকাতে তাকে সামনে ঠেলে দিয়েছে। আমিনা বেগম ধীরে রনির দিকে তাকালেন। তার চোখে এবার অপরাধবোধ স্পষ্ট। তিনি বললেন, রনি বাবা, আমরা তোকে সন্দেহ করিনি ঠিকই, কিন্তু তোর খারাপ লাগছে নিশ্চয়ই। রনি শান্ত গলায় বলল, আমি অভ্যস্ত আন্টি। মাত্র 3টা শব্দ, কিন্তু শব্দগুলোর ভেতরে লুকিয়ে থাকা কষ্টটা যেন পুরো ঘরটাকে নীরব করে দিল। রাকিব দাঁতে দাঁত চেপে রহিমা খালার দিকে তাকালো। তার নিজেরই খারাপ লাগছিল। রনিকে আবারও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো। মাহবুব রহমান গভীর শ্বাস নিয়ে বললেন, রহিমা, তুমি আজকে থেকে আর এই বাসায় কাজ করবে না। রহিমা খালা কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমারে মাফ কইরা দেন। কিন্তু মাহবুব রহমান আর কিছু বললেন না। রহিমা খালা ধীরে ধীরে বেরিয়ে গেল। বিকেলের নরম আলো তখন জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঢুকছে। রনির সাথে একটু আড্ডা দেওয়ার জন্য ধীর পায়ে ওর রুমের দিকে এগিয়ে যায় রাকিব। কিন্তু দরজার সামনে পৌঁছতেই ভেতরের দৃশ্য দেখে হঠাৎ থমকে দাঁড়ায় সে। রনি চুপচাপ নিজের পুরনো ব্যাগটা গোছাচ্ছে। চোখে মুখেও নেই কোনো অনুভূতির ছাপ। খুব যত্ন করে সে শুধু সেই পোশাকগুলোই ব্যাগে রেখেছে, যেগুলো এই বাড়িতে প্রথম আসার সময় সঙ্গে করে এনেছিল। আর মাহবুব রহমানের কিনে দেওয়া নতুন পোশাকগুলো বিছানার একপাশে সুন্দর করে ভাঁজ করে রাখা, যেন সেগুলোর ওপর তার আর কোনো অধিকার নেই। দৃশ্যটা দেখে রাকিবের বুকের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে ওঠে। কিছুক্ষণ দরজার সামনেই নিশ্চুপ দাঁড়িয়ে থাকে সে। তারপর রুমের ভেতর আসতে আসতে বলল, কি ব্যাপার, তুই ব্যাগ গোছাচ্ছিস কেন? রনি ঠান্ডাভাবে উত্তর দিল, চলে যাব। রাকিব এটা শুনে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মনে হলো কথাটা ঠিকমতো কানে ঢুকছে না। ও অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কোথায় যাবি তুই?
রনি ব্যাগে কাপড় ভাঁজ করতে করতেই শান্ত গলায় বলল, যেখানে থেকে এসেছিলাম সেখানেই। রাকিব বিরক্ত গলায় বলল, হঠাৎ এইসব নাটক কেন শুরু করেছিস? রনি থেমে গেল, তারপর আস্তে করে মাথা তুলে তাকিয়ে বলল, নাটক না ভাই, আমি এখানে যতদিন থাকবো ততদিন এসব চলতেই থাকবে। আজকে টাকা, কালকে অন্য কিছু। বারবার তোদের জন্য সমস্যার কারণ হতে চাই না। রাকিব এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। ছেলেটা এত শান্তভাবে কথাগুলো বলছে, অথচ সেই শান্ত গলার আড়ালে জমে আছে বছরের পর বছর চাপা কষ্ট। রাকিব কি করবে বুঝতে পারছে না। ও এক দৌড়ে মাহবুব রহমানের রুমে গিয়ে ওনাদের উদ্দেশ্যে বলে, আব্বু আম্মু তাড়াতাড়ি চলো, দেখে যাও রনি কি করছে। ও নাকি এই বাড়ি ছেড়ে চলে যাবে। রাকিবের কথা শুনে মাহবুব রহমান আর আমেনা বেগম দুজনেই চমকে উঠলেন। কি বলছিস তুই? আমেনা বেগম প্রায় আতঙ্কিত গলায় বলে উঠলেন। রাকিব বলল, আমি মিথ্যা বলছি না আম্মু, ও সত্যি ব্যাগ গোছাচ্ছে। কথা শেষ করে রাকিব আবার দ্রুত রনির রুমের দিকে চলে গেল। মাহবুব রহমান আর আমেনা বেগমও পেছন পেছন এলেন। রুমে ঢুকতেই দেখা গেল রনি তখনও কাপড় গুছিয়ে ব্যাগের চেন লাগাচ্ছে। আমেনা বেগমের বুকটা হঠাৎ কেঁপে উঠল। রনিকে তিনি তার সন্তানের মতো দেখেন, সেই সন্তান তাদের ছেড়ে চলে যাবে। আমেনা বেগম বললেন, রনি বাবা, এসব কি? রনি একটু থামলো, তারপর নিচের দিকে তাকিয়ে শান্তস্বরে বলল, আমি চলে যাচ্ছি আন্টি। মাহবুব রহমান গম্ভীর গলায় বললেন, কোথাও যেতে হবে না তোকে। রনি হালকা হাসলো, সেই হাসিতে আনন্দের চেয়ে কষ্টই বেশি ছিল। রনি বলল, আমি বাহিরের মানুষ, আমি থাকলে আবার সমস্যা হবে আঙ্কেল। আজকে যা হলো, কালকে আবার অন্য কিছু হবে। কথাগুলো শুনে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। রাকিব দাঁতে দাঁত চেপে বলল, সবসময় পালিয়ে যাওয়াটাই সমাধান নাকি? রনি এবার প্রথমবারের মতো একটু জোরে বলল, তাহলে কি করব আমি? প্রতিদিন অপেক্ষা করব কখন আবার কেউ আমার দিকে আঙ্গুল তুলবে? আমেনা বেগম ধীর গলায় বললেন, আমরা তো তোমাকে একবারও দোষী বলিনি রনি। রনি শান্ত স্বরে বলল, একটা সত্যি কথা বলবেন আন্টি? একবারের জন্য কি আপনার মনে হয়নি যে টাকাটা আমি নিয়েছি? রনির প্রশ্ন শুনে আমেনা বেগম চুপ হয়ে গেলেন। ধীরে ধীরে মাথা নিচু করে ফেললেন তিনি। কি উত্তর দেবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। রহিমার কথাগুলো শুনে তিনিও তো মনে মনে একবার ভেবেছিলেন হয়তো সত্যি টাকাটা রনি নিয়েছে। আমেনা বেগমের মাথা নিচু দেখে রনি বলল, কোনো ব্যাপার না আন্টি, আমি কষ্ট পাইনি। যেখানে নিজের বাবা অন্য কারো কথা বিশ্বাস করে সেখানে আপনাদের মনে হওয়া অসম্ভব কিছু না। মাহবুব রহমান ধীরে ধীরে রনির সামনে এসে দাঁড়ালেন, তারপর খুব শান্ত গলায় বললেন, তুই কি সত্যিই মনে করিস আমরা তোকে বোঝা ভাবি? রনি কোনো উত্তর দিল না। মাহবুব রহমান দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, জীবনে অনেক মানুষ দেখেছি বাবা, কিন্তু তোর মতো এত চুপচাপ কষ্ট সহ্য করা ছেলে খুব কম দেখেছি। আজকের ঘটনার পর যদি তুই চলে যাস তাহলে সেটা আমাদের ব্যর্থতা হবে। আমেনা বেগমের চোখ ভিজে উঠল। তিনি ধীরে রনির মাথায় হাত রেখে বললেন, তুমি এই বাসায় অতিথি না রনি, পরিবারের একজন। পরিবারের মানুষকে কি এভাবে চলে যেতে দেওয়া যায়? রনির বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। পরিবার শব্দটা যেন তার কানে অচেনা লাগলো। সে নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমাকে নিয়ে পরে আফসোস করবেন না তো? কথাটা শুনে আমেনা বেগম আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি সরাসরি রনিকে জড়িয়ে ধরে বললেন, পাগল ছেলে, তোমাকে নিয়ে আফসোস না, বরং তোমাকে আগে না বুঝতে পারার আফসোস হবে আমাদের। রনি পুরোপুরি স্থির হয়ে গেল। সম্ভবত অনেক বছর পর কেউ তাকে এত আপন করে জড়িয়ে ধরেছে। তার চোখের কোণে জমে থাকা পানিটা এবার ধীরে গড়িয়ে পড়ল। রাকিব পাশে দাঁড়িয়ে সব দেখছিল। বুকের ভেতর চাপা একটা স্বস্তি কাজ করলেও কোথায় যেন অদ্ভুত একটা কষ্টও হচ্ছিল। সে হঠাৎ জোরে বলে উঠল, ব্যাগটা নামা এখন, আর যদি আবার পালানোর কথা বলিস তাহলে কিন্তু সত্যি সত্যি মার খাবি আমার হাতে। রনির মুখে অল্প হাসি ফুটে উঠল। অনেকদিন পর সেই হাসিটা সত্যিকারের লাগছিল। দেখতে দেখতে 6 মাস কেটে গেছে। সময় যেন ধীরে ধীরে এই বাড়িটার অনেক কিছু বদলে দিয়েছে। যে বাড়িটায় একসময় রনি নিজেকে অতিথি মনে করত, এখন সেই বাড়ির প্রতিটা কোণায় তার উপস্থিতি মিশে গেছে। ডাইনিং টেবিলে রনিকে ছাড়া এখন কেউ খেতে বসে না। সন্ধ্যার চায়ে রনির জন্য আলাদা কাপ রাখা হয়। আর আমেনা বেগম তো প্রায়ই অভিযোগ করেন, এই ছেলে দিনে দিনে এত শুকাইতেছে কেন, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। সকালবেলা ডাইনিং টেবিল জুড়ে নাস্তার আয়োজন। মাহবুব রহমান খবরের কাগজ দেখছেন, আফরিন ফোনে স্ক্রল করছে, আর রাকিব সোফায় আতশোয়া হয়ে বসে আছে। ঠিক তখনই রান্নাঘর থেকে আমেনা বেগমের গলা ভেসে এলো, রনি, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা, কলেজে যেতে হবে না? রনি নিজের রুম থেকে বের হলো, পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট। 6 মাসে ছেলেটার চেহারায় অনেক পরিবর্তন এসেছে। আগের সেই ভীতু চুপচাপ ভাবটা কিছুটা কমেছে। চোখে মুখেও এখন অল্প আত্মবিশ্বাস ফুটে ওঠে। রাকিব হালকা হেসে বলল, বাহ, কলেজের জুনিয়র মেয়েদের হার্ট অ্যাটাক দেওয়ার পুরো প্রস্তুতি নিয়ে নামছিস দেখি।
রনি বিরক্ত মুখে চেয়ার টেনে বসে বলল, তুই কি সারাক্ষণ এসবই ভাবিস? রাকিব বলল, হ্যাঁ ভাবি, সবাই তোর উপর ক্রাশ খায়, আমি কি দোষ করেছি বল? মাহবুব রহমান হেসে ফেললেন। রনি মাথা নিচু করে নাস্তা খেতে লাগলো, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসিটা লুকাতে পারল না। এই 6 মাসে সে বুঝে গেছে এই মানুষগুলো সত্যিই তাকে আপন করে নিয়েছে। নাস্তা শেষ করে সবাই যখন যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তখন রনি ও রাকিব নিজেদের ব্যাগটা কাঁধে তুলে দরজার দিকে এগিয়ে গেল। আমেনা বেগম রান্নাঘর থেকে বের হয়ে এসে রাকিব আর রনির হাতে টিফিন বক্স ধরিয়ে দিলেন আর বললেন, বাহিরের উল্টাপাল্টা খাবার খাবে না, এটা দুপুরে খেয়ে নিও। রাকিব অবাক হয়ে বলল, আম্মু, আমরা ক্যান্টিনে খেয়ে নিতে পারবো। আমেনা বেগম কড়া গলায় বললেন, একদম না, গত সপ্তাহে কি খেয়ে পেট খারাপ করেছিলে ভুলে গেছো? আফরিন মুখ চেপে হাসতে লাগলো। রাকিব অসহায়ের মতো রনির দিকে তাকালো, কিন্তু রনি হালকা হেসে বলল, নিয়ে চল চুপচাপ, আন্টি রেগে গেলে সমস্যা আছে। শেষমেশ হাল ছেড়ে দিয়ে রাকিব টিফিনটা নিল, তারপর সবার দিকে তাকিয়ে ছোট করে বলল, আমরা আসি। মাহবুব রহমান খবরের কাগজের ফাঁক দিয়েই বললেন, সাবধানে যাস বাবারা। রনি ও রাকিব বেরিয়ে যাওয়ার পরও আমেনা বেগম কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইলেন। আফরিন সেটা খেয়াল করে মুচকি হেসে বলল, কি ব্যাপার আম্মু, ছেলেরা কলেজে গেছে, বিদেশে তো যাচ্ছে না। আমেনা বেগম হালকা ধমক দিয়ে বললেন, চুপ কর, রনিকে নিয়ে সারাক্ষণ টেনশন হয়, ছেলেটা যেন আর কোনো কষ্ট না পায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎমায়ের অপবাদ গল্পের 6 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি অসুস্থ থাকায় এখন রেগুলার ভিডিও দিতে পারতেছি না, আর ভিডিও দিলেও সেটা বেশি একটা লং করতে পারতেছি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আর কিছুদিন পর সুস্থ হয়ে গেলে আমি আবারও আগের মতোই রেগুলার হওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।